তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে তখন তারা বলবে আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি, আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব তোমরা নির্বাচন নিয়ে এ ধরনের প্রহসন শুরু করেছো। আমাদেরকে বলা হলো যে সাদা হাতি আসতেছে, মানে বিদেশিরা বিশাল বিনিয়োগ করবে। এই ধরনের ভঙ্গুর রাষ্ট্র যেখানে একের পর এক আন্দোলন, সেখানে বিদেশিরা বিনিয়োগ করবে, মানে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে দেখানো হলো, মনে হলো যে 1 বছরের মধ্যে বাংলাদেশ আমেরিকা ইউরোপ হয়ে যাবে। সব বিদেশিরা এখন আর অন্য দেশে কোথাও বিনিয়োগ করবে না, একমাত্র বাংলাদেশে বিনিয়োগ করবে। হইচই বাঁধিয়ে দেওয়া হলো। পরবর্তীতে তো মানুষ বুঝলো যে এটাও ছিল মিথ্যা। আওয়ামী লীগের আমলেও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে, ভবিষ্যতে সমস্যা থাকবে। আমরা এখানে যারা আছি সবাই আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামে আমাদের সবার ত্যাগ আছে, রাজপথে আমরা ভূমিকা রেখেছি এবং এখনো পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। যাই হোক, এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছে, খুব বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। আমরা এই মুহূর্তে আসলে কি চাই? আমরা রাজনৈতিক দলগুলো গণহত্যার বিচারের রোডম্যাপ চাই। 2000 মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 আহত যোদ্ধা। এর মধ্যে গত পরশুদিন দেখলাম সুচিকিৎসা না পেয়ে 4 জন বিষ পান করেছে। ঘটনা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না, কারণ পরবর্তীতে আবার খবর দেখলাম যে তারা কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি যতটুকু জানি, দেখেন, চিকিৎসা পাওয়ার পরেও একটি গ্রুপকে, একটি সিন্ডিকেটকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে তখন তারা বলবে আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি, আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব তোমরা নির্বাচন নিয়ে এ ধরনের প্রহসন শুরু করেছো। একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাহেব হাসপাতালে গিয়েছেন, তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে। আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত কিনা সেটি খতিয়ে দেখা দরকার। যেখানে সরকারকে প্রশ্ন করার কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করার কথা, সেখানে সেই প্রশ্ন করা হচ্ছে জনাব রুহুল কবির রিজভীকে। অর্থাৎ এই ধরনের আর্টিফিশিয়াল অনেক কিছু হয়তো আমাদের সামনে দেখা লাগবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ, দেখেন, যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তিনি কি তার দায়িত্ব শেষ না করে পদত্যাগ করতে পারেন? কোনোভাবেই তিনি পদত্যাগ করতে পারেন না। আচ্ছা, ধরে নিলাম যে তিনি বয়সজনিত কারণে পদত্যাগ করতে চাচ্ছেন বা পারতেছেন না এই দায়িত্ব সামলাইতে, তাহলে এই কথাগুলো আমাদের সামনে, জাতির সামনে কে বলবেন? তিনি নিজে বলবেন, অথবা তার প্রেস সচিব, অথবা অন্য কোনো উপদেষ্টা। কিন্তু এই গুঞ্জন আমরা একজন দলের প্রধানের কাছ থেকে শুনেছি। এই জন্য আমি বলছি যে নানান ধরনের ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল আমাদেরকে করা হচ্ছে, যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি পদত্যাগ করব। এটা কোনো কথা হইতে পারে? এটা কোনো কথা হইতে পারে না। আপনার উপর এদেশের মানুষ আশা ভরসা করে, এদেশের রাজনৈতিক নেতৃত্ব, গণ অভ্যুত্থানের শক্তি আপনার উপর দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বে বসার পরে মান অভিমান করার কোনো সুযোগ নাই। আপনি যদি এখন বলেন যে আমার সমালোচনা করা যাবে না, এই কথা তো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের নেতারা বলতো যে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না। সমালোচনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবে। আপনি ফেরেশতা হতে পারেন, কিন্তু আপনাকে যদি আমরা সমালোচনা না করি, আপনার ভুলগুলো নিয়ে কথা না বলি, তাহলে আপনি যে ফ্যাসিস্ট হবেন না তার নিশ্চয়তা কি? এই কারণেই রাজনৈতিক নেতৃত্ব মানবিক করিডোর নিয়ে সমালোচনা করেছে, রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে যে মিথ্যাচার সেটি নিয়েও সমালোচনা করেছে। একই সাথে বিনিয়োগ, আমাদেরকে বলা হলো যে সাদা হাতি আসতেছে, মানে বিদেশিরা বিশাল বিনিয়োগ করবে। এই ধরনের ভঙ্গুর রাষ্ট্র
যেখানে একের পর এক আন্দোলন, সেখানে বিদেশিরা বিনিয়োগ করবে। মানে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে দেখানো হলো, মনে হলো যে 1 বছরের মধ্যে বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ হয়ে যাবে। সব বিদেশিরা এখন আর অন্য দেশে কোথাও বিনিয়োগ করবে না, একমাত্র বাংলাদেশে বিনিয়োগ করবে। হইচই বাঁধিয়ে দেওয়া হলো। পরবর্তীতে তো মানুষ বুঝলো যে এটাও ছিল মিথ্যাচার। চট্টগ্রাম বন্দর নিয়ে এখন বলা হচ্ছে যে আমরা বন্দর দিচ্ছি না, আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। ম্যানেজমেন্ট দেওয়া আর বন্দর দেওয়ার ভিতর পার্থক্য কি? 2 বছর 5 বছরের জন্য লিজ দিবেন, ওই সময় তো তারাই ওইটা পরিচালনা করবে। এই জায়গাগুলোতে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, এই জন্য আমরা প্রতিবাদ করেছি। এখন এই প্রতিবাদ আমাদের প্রধান উপদেষ্টা মনে করছেন যে এইগুলো আমার কাজে বাধা দেওয়া হয়েছে। আমরা তো তাকে কেউ বাধা দিচ্ছি না, আমরা এই রাষ্ট্রে তাকে সহযোগিতা করছি যাতে করে তিনি ভুল না করেন। তিনি ভুল করলে তো আমরাও বিপদে পড়ব, তিনিও বিপদে পড়বেন। যাই হোক, কথা বাড়াবো না। আমি সর্বশেষ বলবো, আমাদের অবশ্যই নির্বাচন দিতে হবে। যত সংস্কার এই সরকার করতে চাই, তার মূলে নির্বাচন। নির্বাচনবিহীন আপনি সংস্কার, সেটা লবণ ছাড়া তরকারির মতন। সুতরাং সরকারকে বলবো যে আপনারা এই যে জাতীয় সংলাপ করেছেন, জাতীয় সংলাপের পরে অবশ্যই কি সিদ্ধান্ত নিলেন? দলগুলোকে শুধুমাত্র চা নাস্তা খাওয়ানোর জন্য ডাকলেন, নাকি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে? পরবর্তীতে আপনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীর বাংলাদেশ কিভাবে আপনারা গঠন করতে চান, কিভাবে রাষ্ট্র সংস্কার করতে চান, গণহত্যার বিচারে আপনাদের পদক্ষেপ কি, এবং কবে নির্বাচন করতে চান, সে বিষয়ে স্পষ্টভাবে আমাদেরকে জানান। অন্যথায় এদেশের মানুষকে অন্ধকারে রেখে যে কোনো সংস্কার এদেশের মানুষ সন্দেহের চোখে দেখবে। আমরা চাই না যে এই সরকারের উপরে আমাদের সন্দেহ সংশয় বাড়ুক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারকে অনতিবিলম্বে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।